আমি ইসমাইল স্যার স্মার্ট ইজি ইংলিশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ফেবেল কবিতাটি তোমাদের সামনে বেঙ্গালি প্রপার মিনিং এবং ডিপার মিনিংয়ের মাধ্যমে অ্যানালাইসিস করে তোমাদের কাছে উপস্থাপন করব। আশা করি তোমরা সকলেই এই কবিতাটি মনোযোগ দিয়ে শুনবে। তবে এই কবিতাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমাকে সাপোর্ট করো, যাতে পরবর্তী ভিডিও করতে আগ্রহ জাগে। তোমাদের সাপোর্ট এবং সহযোগিতায় আমাকে এগিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, চলো কবিতাটি শুরু করা যাক। এই দ্বিতীয় লেসন অর্থাৎ ফেবেল ছোট্ট একটা কবিতাটি আজকে বিস্তারিতভাবে আলোচনা করছি, মনোযোগ দিয়ে শোনো। ওকে, তো ফেবেল শব্দটার অর্থ কি? ফেবেল শব্দটির অর্থ হচ্ছে উপকথা। তো উপকথা বলতে আমরা কি বুঝি? উপকথা হলো একটি সাহিত্যের ধরন, এতে বিভিন্ন প্রাণী, কিংবদন্তির তুল্য সৃষ্টি, উদ্ভিদ, জড়বস্তু এবং প্রাকৃতিক উপাদানকে মানুষ্য ক্ষমতা প্রদান করা হয় এবং তাদের যে কথ্য ভাষা সেটাতে গদ্য অথবা পদ্য, ছোট গল্প, কাল্পনিক গল্প হিসেবে রচনা করা হয়। এই ঘটনাটাকেই উপকথা বলা হয়। ঠিক আছে? তো ফেবেল কেন ফেবেল কবিতাটার নাম ফেবেল রাখলেন? নামকরণটা করার উদ্দেশ্যটা কি? তো নামকরণ করার উদ্দেশ্য হচ্ছে, কারণ এই ফেবেল কবিতার মধ্যে একটা পশু চরিত্র অর্থাৎ কাঠবিড়ালি ও পর্বতের মধ্যে যে বাদানুবাদ অর্থাৎ একে অপরের প্রতি যে তুচ্ছ মনোভাবাপন্ন, সেটাকে তুলে ধরে যে নীতি শিক্ষা দিয়েছে এই ছোট গল্পকার রূপে, এবং এর একটা নির্দিষ্ট যথার্থ একটা মোরাল ও টাইটেলও রয়েছে। আমরা জানি প্রত্যেকটা গল্পের শেষে একটা নির্দিষ্ট মোরাল থাকে। তো এই ছোট গল্পের মধ্যে দিয়ে যে মোরাল অর্থাৎ মোরাল দেওয়া হয়, তো এই ছোট্ট কবিতার মধ্যে দিয়েও একটা মোরাল অর্থাৎ নীতি কথা বা উপবাক্য রয়েছে। সেই জন্য এই কবিতাটার নামকরণ ফেবেল করা হয়েছে। তো এই কবিতার মধ্যে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে র্যালফ ওয়াল্ডো এমারসন এই কবিতার মধ্যে একটা যে অহংকারী যে একটা পর্বত ও একটি বুদ্ধিমান কাঠবিড়ালিকে চিত্রিত অঙ্কন করেছেন, তার চিত্রটাকে খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। এবার একটু আমরা লেখক সম্পর্কে জেনে নিই। যে ফেবেল কবিতাটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে র্যালফ ওয়াল্ডো এমারসন। এই র্যালফ ওয়াল্ডো এমারসন তিনি 1803 সালে অর্থাৎ 25শে মে 1803 সালে জন্মগ্রহণ করেন ব্যাস্টন শহরে। আর তিনি একজন ছিলেন আমেরিকান কবি ছিলেন, অ্যান ইজিয়েস্ট অ্যান্ড ফিলোজফার। অর্থাৎ এজিয়েস্ট বলতে আমরা কি বুঝি? প্রবন্ধকার। ফিলোজফার মানে দার্শনিক। তাহলে তিনি একজন দার্শনিকও ছিলেন এবং প্রবন্ধকারও ছিলেন। এবং যদি আমরা বলি যে তার বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে কনকর্ড, হিম অ্যান্ড ব্রহ্ম। তার আমরা বিখ্যাত কবিতাগুলো দেখেছি, এখানে ফলো করো। তার বিখ্যাত কবিতা হচ্ছে কনকর্ড, হিম অ্যান্ড ব্রহ্মা। এবার আমরা দেখি যে এই কবিতাটা কোন বিষয়কে কেন্দ্র করে আলোচনা করা হয়েছে। এই কবিতা একটা কাঠবিড়ালির সঙ্গে একটা পর্বতের ঝগড়াকে নিয়ে বা বিবাদকে নিয়ে আলোচ্য বিষয়টি লেখা হয়েছে। তো এই কবিতার মধ্যে দিয়ে কাঠবিড়ালিটি পাহাড়কে যথার্থ উত্তর দিতে গিয়ে তিনি একটা নীতিকথা উপলব্ধি করেছেন, যেটা এই কবিতার মধ্যে দিয়ে মোরাল হিসেবে পরিচিত লাভ করেছে। লাইনটি হচ্ছে, ইন দিস ওয়ার্ল্ড ওয়াল বিং লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। অর্থাৎ এর মানে কি? এই জগতের সমস্ত কিছু জীব অথবা জড়, বড় অথবা ছোট, ক্ষমতাশালী অথবা দুর্বল, সবকিছু প্রত্যেকেরই একটা নিজস্ব কারণ আছে, তাদের নিজস্ব ক্ষমতাও আছে, অস্তিত্বও রয়েছে। তাহলে কাউকে তুচ্ছ করা বা অবজ্ঞা করা ঠিক নয়। এই কবিতার মধ্যে দিয়ে এই ছোট্ট মেসেজটি বা বার্তাটি তুলে ধরা হয়েছে। দেখো, আরো একটু লেখক সম্পর্কে বলে নিই যে এমারসন্স তার যে প্রথম বইটা, একটু লক্ষ্য করে দেখো তোমরা, এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে যে এমারসন্স দ্য ফার্স্ট বুকস নেচার 1836। অর্থাৎ এমারসনের যে প্রথম বইটা সেটা প্রকাশিত হয়েছিল 1836 সালে। সেই বইটার নাম ছিল নেচার। আরও একটা আমরা দেখতে পাই যে
is perhaps the best expression of his transcendentalism, the belief that everything in our world. অর্থাৎ এখানে বলতে গিয়ে একটু তোমাদেরকে একটা নিউ ওয়ার্ড তোমরা দেখতে পাবে, যে ওয়ার্ডটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিজম। এই ট্রান্সেন্ডেন্টালিজমটা কি জিনিস? ট্রান্সেন্ডেন্টালিজম মানে হলো অতীন্দ্রিয়বাদ। অতীন্দ্রিয়বাদ বলতে আমরা কি বুঝি? যে এমন একটা একগুঁড়ো তত্ত্ব যা স্রষ্টা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান, অর্থাৎ সর্বত্রই বিরাজমান বা অস্তিত্ব সম্পর্কে সাম্যক যে উপলব্ধি, অর্থাৎ ঈশ্বর সম্পর্কে একটা সাম্যক উপলব্ধি করা, যে ঈশ্বর সর্বত্রই বিরাজমান রয়েছে। এই বিষয়ের ওপর একটা মানে প্রভাব, মানে কে কেন্দ্র করে এই কবিতার উপর বিশেষ একটা জোর দেওয়া রয়েছে। তো যাই হোক না কেন, র্যালফ ওয়াল্ডো এমারসন তিনি নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে ২৭শে এপ্রিল ১৮৮২ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, অর্থাৎ পরলোক গমন করেন। চলো এবার আমরা একটু কবিতার মধ্যে প্রবেশ করি। কবিতাটি লাইন বাই লাইন ডিপার মিনিং করে, অর্থ করে, অ্যানালাইসিস করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো, ফার্স্ট লাইনে বলা হয়েছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল, অর্থাৎ মাউন্টেন মানে পর্বতটি, অ্যান্ড স্কুরেল মানে কাঠবিড়ালিটি, হ্যাড মানে বেঁধেছিল বা হয়েছিল। কি হয়েছিল? আর কোরেল মানে একটা ঝগড়া। তাহলে পর্বতটি এবং কাঠবিড়ালিটির মধ্যে একটা ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দ্য ফর্মাল কল্ড দ্য লেটার লিটিল প্রিগ। ফর্মাল মানে হচ্ছে প্রথম জন, কল্ড মানে বলেছিল, দ্য লেটার মানে পরের জনকে, লিটিল প্রিগ অর্থাৎ খুদে খুদে নীতিবাজ, অর্থাৎ খুদে নীতিবাজ। খুদে নীতিবাজ বলতে এখানে বোঝানো হচ্ছে যে মানে রহস্য করে, অর্থাৎ ঠাট্টা করে, তার সাথে অবজ্ঞা করে, মানে তুচ্ছ ভেবে তাকে এই কথা উপলব্ধি করেছে। মানে প্রথম জন বলতে এখানে পর্বতের কথা বলা হয়েছে, আর পরের জন বলতে কাঠবিড়ালিকে। অর্থাৎ পর্বত যেহেতু এখানে বড়, তাই কাঠবিড়ালিকে ঠাট্টা করে, রহস্য করে, খুদে নীতিবাদ বলে তাকে উপলব্ধি করেছে, অর্থাৎ রহস্য করে কথাটি বলেছে। তৎক্ষণাৎই কি করলো? বান রিপ্লাইড, অর্থাৎ বান উত্তর দিল বা জবাব দিল। বান বলতে এখানে কে? কাঠবিড়ালির কথা বলা হয়েছে। তো বান কি উত্তরে দিল? বান বলল যে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি অনেক অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু প্রত্যেকটা ছোট ছোট জিনিস এবং আবহাওয়া, ঠিক আছে, মাস্ট বি টেকেন ইন টুগেদার, অর্থাৎ একসঙ্গে সব কিছু নিয়েই তৈরি হয়। কি তৈরি হয়? টু মেক আ ফায়ার, একটা বছর তৈরি হয়। অ্যান্ড আ স্ফিয়ার, একটা গোলক অর্থাৎ পৃথিবী। তাহলে একটা বছর বা একটা পৃথিবী তৈরি হতে, একটা বছর তৈরি হতে গিয়ে মাসের প্রয়োজন হয়, সপ্তাহের প্রয়োজন হয়, দিনের প্রয়োজন হয়। প্রত্যেকটা ছোট ছোট দিন পার করে করে, অর্থাৎ সবগুলোকে একত্রিত করে যেমন একটা বছর তৈরি হয়, তেমনই এই পৃথিবীতে, অর্থাৎ এই জগতে প্রত্যেকটা ছোট ছোট জিনিসকে নিয়ে একত্রিত করে একটা, এই যে গোলক অর্থাৎ বিশ্বজগৎ, এই পৃথিবী, এই ব্রহ্মাণ্ড, এটা মানে কি হয়েছে? এই পৃথিবীটা তৈরি হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রাস, এবং আমি মনে করি ইট নো ডিসগ্রাস, এটা কোনো লজ্জাবোধ নয়, এটা কোনো অপমান বোধ নয়। কিসের? টু অকুপাই মাই প্লেস, অর্থাৎ অকুপাই মানে কি? দখল করে রাখাটা। মাই প্লেস মানে আমার জায়গা, অর্থাৎ আমার জায়গাটা দখল করে রাখা, এটা কোনো একটা লজ্জার বিষয় নয়, এটা আমি মনে করি। তারপরে কি বলা হয়েছে দেখো, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো এত বড় নয়। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো ছোট নও। তুমি যেমন দেখতে আকৃতিতে বড়, তেমন আমিও আকৃতিতে দেখতে ছোট। তাহলে তোমারও একটা নিজস্ব গুণাবলী রয়েছে, আমারও একটা নিজস্ব গুণাবলী রয়েছে। তাহলে প্রত্যেকটা সৃষ্টির তার একটা নিজস্ব গুণাবলী, একটা নিজস্ব পাওয়ার, একটা ক্ষমতা রয়েছে। তো এটা আমার কাছে এটা কিছু মনে করি না, আমি এটাকে একটা তুচ্ছ বিষয় মনে করি। অ্যান্ড নট সো ইস স্প্রাই, অর্থাৎ স্প্রাই শব্দটার অর্থ হচ্ছে প্রাণচঞ্চল, অর্থাৎ তুমি আমার মতো অর্ধেকটাও প্রাণচঞ্চল নয়। তারপরে দেখো, আই উইল নট ডেনি ইউ মেক আ ভেরি প্রিটি স্কোয়াল ট্র্যাক। আই উইল নট ডেনি, আমি অস্বীকার, ডেনি মানে অস্বীকার করা। তাহলে আমি অস্বীকার করতে পারি না বা অস্বীকার করব না, ইউ মেক তুমি তৈরি করো, আ ভেরি প্রিটি একটা খুব সুন্দর স্কোয়াল ট্র্যাক, অর্থাৎ কাঠবিড়ালিদের চলাফেরা করার জন্য একটা যে সুন্দর পথ, একটা রাস্তা তুমি তৈরি করে দাও, এটা আমি কোনো মতেই অস্বীকার করব না।
ট্যালেন্টস ডিফার, কিন্তু বুদ্ধিমত্তার একটা পার্থক্য রয়েছে, জ্ঞানের পার্থক্য রয়েছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। সমস্ত কিছু বুদ্ধিমত্তার সঙ্গে এবং ঠিকঠাক করে রাখা হয়। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, অর্থাৎ যদিও আমি পারি না বহন করতে আমার পিঠের ওপর বনজঙ্গলকে। নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমিও তো একটা বাদাম ভেঙে দেখাতে পারো না। তাহলে এখানে দেখো একটা কথা, খুব লাস্ট লাইন দুটোতে খুব স্পষ্টভাবে কবি বুঝিয়ে মানে তুলে ধরেছেন, প্রতিচ্ছবিটা তুলে ধরেছেন যে একটা কাঠবেড়ালি যেমন তার পিঠের ওপর বাদাম না, পিঠের ওপর বনজঙ্গল মানে বয়ে নিয়ে বেড়াতে পারে না, এটা যেমন ক্ষমতা তার মধ্যে নেই, এই গুণটা যেমন নেই, এটা পর্বতের গুণ আছে, ঠিক তেমনই দেখো একটা পাহাড়ও কিন্তু গাছের ওপর চেপে বাদাম ভাঙতে পারে না, এই গুণটা পর্বতের মধ্যে নেই, কিন্তু এটা কার মধ্যে আছে? কাঠবেড়ালির মধ্যে আছে। কাঠবেড়ালি তিনি প্রাণচঞ্চল একটা প্রাণী, যিনি কি করে গাছের উপর চেপে কিনা একটা বাদাম ভাঙতে পারে। তাহলে দেখো এখানে ছোট বড় বলে কোনো এখানে পার্থক্য নেই, প্রত্যেকটা জীবেরই নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে, নিজস্ব একটা পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে। তো এই কবিতার মধ্যে দিয়ে এই ছোট্ট কথাটাই আমাদের পাঠকদের উদ্দেশ্যে, রিডারদের উদ্দেশ্যে কবি একটা মেসেজ বা বার্তা তুলে দিয়েছেন, বা স্পষ্টভাবে বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকটা এই সমাজে বসবাসকারী প্রত্যেকটা জীব বা প্রত্যেকটা জিনিসেরই তার যেহেতু নিজস্ব অস্তিত্ব বা ক্ষমতা রয়েছে, সুতরাং কাউকে না অবজ্ঞা করাটাই ভালো। সবাইকে গুরুত্ব দেওয়াই ভালো। আর প্রত্যেকটা জায়গায় তার প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব একটা গুরুত্ব রয়েছে। আশা করি তোমরা কবিতাটি খুব সহজ এবং সরল ভাষায় বুঝতে পেরেছো। তো যাই হোক, যদি কারো সমস্যা বা কোনো রকম যদি অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানিও, আমি চেষ্টা করব আবার তোমাদেরকে পুনরায় ভিডিও দিয়ে সমস্যাগুলো সমাধান করতে। থ্যাংক ইউ সো মাচ।